আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৫৭ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নুহা জবাব নিয়ে সংশয়ী। এই ছেলেটা কি এসব বুঝে বলে নাকি না বুঝে সে জানে না। তবে এসব কথা শুনলে ওর কিছু একটা হয়। গলা শুকায়, সমান তালে বুক ধুকপুক করে। প্রসঙ্গ এড়ালো ছোট করে, কিছু না। বোকা ছেলেটা কিছু নাকেই সত্যি ভেবে বসল। মাথা দুলিয়ে শুধল, আপনার বান্ধবীর কি কাটাকাটি চলছে? শেষ, অল্প কিছু বাকি। নাহিদ হাঁ করে বলল, এত ফাস্ট উনি? মাই গড! হবে না, ওর যে কত গুণ আপনি আমি গুণেও শেষ করতে পারবো না। নুহার কথায় গর্ব। নাহিদ মাথা নাড়ল ফের, বিড়বিড় করল, গুণ তো আছেই, না হলে আমার বখাটে বন্ধুকে এক তুড়িতে মানুষ বানাতে পারত। নুহা বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আর আপনি দাঁড়িয়ে কেন? বসুন। ও বসল, নাহিদের মুখোমুখি বিছানার এক কোণে। রাগঢাকহীন প্রশ্ন ছুড়ল, আপনার বন্ধু মানে তীব্র স্যারের কি কোনো গার্লফ্রেন্ড আছে? প্রশ্নখানা অপ্রত্যাশিত, শুনে ভ্রু বাঁকালো নাহিদ। কেন বলুন তো? নুহা মাথা নোয়ালো, নিম্নষ্ঠ কামড়ে রাখল শুভ্র দাঁতের ভাঁজে। এসব কথা কি খোলাখুলি আলোচনা করা উচিত হবে যদি হিতে বিপরীত হয়? কিন্তু নুহা একটা ব্যাপারে একেবারেই নিশ্চিত এখন, তীব্রর মনে পুষ্পিতার জন্য কিছু একটা আছে। না হলে ওই দিনের পর থেকেই পাশের বাড়ির ছেলেগুলোর উৎপাত হুট করে উবে গেছে। ওরা আর জ্বালাচ্ছে না, চেঁচিয়ে উত্তর পাঠাচ্ছে না, আর না যখন তখন ঢিল ছুটছে জানলায়। এর পেছনের হোতা যে তীব্র নয় এটা স্বয়ং সে মানুষ বললেও নুহা বিশ্বাস করবে না। নাহিদ ওকে চুপ দেখে গুরুতর হলো। তীব্র দেখতে শুনতে তাক লাগানো পুরুষ, আবার মেয়েটাও টিনেজার, কোনোভাবে আবার ক্রাশ ট্রাশ খেলো না তো? এই রে, তাহলে তো খুব ঝামেলা হবে। বিট্টুটা যে পুষ্পিতার প্রতি গলা অবধি ভিজে, এখন শুধু মাথা নুইয়ে ডুব দেওয়া বাকি। এই মেয়েটা এত ভালো, একটু খ্যাপাটে কিন্তু ভালো। এই যে কি যত্ন করে কফি বানিয়েছে, খেতেই তো দারুণ স্বাদ। মেয়েটার মন ভাঙলে নাহিদের খারাপ লাগবে। তার উচিত ওর অনুভূতি বাড়ার আগেই সতর্ক করে দেওয়া, যাতে আগেই সাবধান হয়ে আর না এগোয়। জিভে ঠোঁট চুবিয়ে বলল, আসলে মানে ঠিক গার্লফ্রেন্ড নয়, তবে তীব্রর একটা মেয়েকে অনেক পছন্দ। ভালোবাসে মেয়েটাকে, আর তার জন্য ও সব করতে পারবে। ইউনো, যদি আকাশ থেকে চাঁদের খণ্ড ছেড়ে আনা যেত হয়তো তাও করত ছেলেটা। নাহিদ ভেবেছিল নুহার মুখ কালো হবে, দুঃখ পাবে, অথচ উল্টো ঘটনা ঘটল। শ্যামরঙা মুখশ্রী ঝলকে উঠল আলোতে, কণ্ঠে উৎকণ্ঠা। কাকে পছন্দ করে? সেই মেয়েটিকে। আমি কি তাকে চিনি? নাহিদের চোখ দুটোতে ড্যাব ড্যাবে ভাব। তবদা খেয়ে বলল, ইয়ে মানে আপনি কি খুশি হয়েছেন? নুহা অধীর্যে বলল, ওহো, আপনি আমার কথা ছাড়ুন, আগে বলুন মেয়েটিকে, তাকে আমি চিনি কিনা। নাহিদ দিশাহীনভাবে মাথা চুলকালো। এটা যে বিট্টুর লাইফের টপ সিক্রেট, এভাবে কাউকে বলা কি উচিত? তাকে উসখুস করতে দেখে নুহা বুঝে নিল সব। অভয় দিয়ে বলল, দেখুন, আমি কাউকে বলবো না, স্যারকে তো নয়ই, তবে আমার মনে হচ্ছে স্যার পুষ্পিতাকে পছন্দ করেন। নাহিদ চমকে তাকায়, ঠোঁট ফাঁকা করে বলে, কি করে বুঝলেন? এর মানে আমি ঠিক বলেছি। উচ্ছ্বাসে আনন্দে ফেটে পড়ল নুহা, উঠে দাঁড়িয়ে গেল ফুর্তিতে। চোখে মুখে কি যে উল্লাস! নাহিদ আশ্বস্ত হয়, বুঝতে পারে ওর ভাবনা ভুল। মেয়েটা তাহলে বিট্টুর ওপর ক্রাশড হয়নি। নিজেও দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আসলে অনেক দিন আগে থেকেই পছন্দ করে, প্লিজ ওনাকে এসব বলবেন না। নুহা হেসেই গেল, মাঝে শ্বাস ফেলল বুক টেনে, কণ্ঠে হুল্লোড়, আমার যে কি খুশি লাগছে আপনাকে বোঝাতে পারবো না। স্যারের সাথে পুষ্পিতাকে যা মানাবে না। নাহিদ নিজেও হাসল এবার, মাথা ঝুলিয়ে ভাবল, সত্যি দুই নিখুঁত মানবী যখন পাশাপাশি দাঁড়াবে কি আশ্চর্য সুন্দর লাগবে না ওদের। নুহা হুট করে হাসি থামালো, কপালে ভাঁজ ফেলে বলল, আচ্ছা, উনি অনেক আগে থেকে পছন্দ করলে বলে দিচ্ছেন না কেন? নাহিদ কাঁধু যায়, কি জানি, হয়তো মোক্ষম সুযোগের অপেক্ষা করছে, বা হয়তো চাইছে পুষ্পিতাও ওর প্রেমে পড়ুক। ওর মনে কি যে আছে সেসব কি আর আমরা বলতে পারবো? নুহা কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আমরা না হয় ওনার মনের কথা বলতে পারবো না, কিন্তু চাইলে একটা কাজ তো করতেই পারি। কি বলুন তো? মানে দেখুন, আপনি স্যারের বন্ধু আর আমি পুষ্পিতার বন্ধু, আর আমার যা মনে হয় পুষ্পিতাও স্যারকে পছন্দ করে, কিন্তু বুঝতে পারছে না, বা লোকটা সম্পর্কে ওর স্যার বলে সব বুঝেও অস্বীকার করতে চাইছে। তাই যদি আমরা দুজন মিলে প্ল্যান করে ওদের কাছাকাছি আনি এবং সেটা রিপিটেডলি হতে থাকে, ওরা এক না এক সময় মনের কথা বলবেই।
এতে লাভ কি হবে জানেন? যেটা দেরিতে হতো সেটার সময়সূচি এগিয়ে আসবে। নাহিদ চোখ বড় করে বলল, দারুণ আইডিয়া তো। নোহা হাতটা নিঃসংকোচের সামনে বাড়িয়ে দিল। তাহলে ডিল? নাহিদ হাতে হাত মেলায়, হেসে বলে, ডিল। প্রায় 5 মাস পর তালুকদার ভবনে পা রেখেছে তীব্র, আর এতেই আনন্দের বাঁধ ভেঙেছে লুৎফার। ছেলেকে মাথায় রাখবেন, কোথায় বসাবেন, ভদ্রমহিলার দ্বিধাদ্বন্দ্ব লেগে গেছে। তীব্র আশা থেকে এটা সেটা বানাতে হুড়োহুড়ি লাগিয়েছেন তিনি। একবার লাচ্ছি দিচ্ছেন, একবার পাকোড়া বানাচ্ছেন। তীব্র কপাল কুঁচকে মায়ের ছোটাছুটি দেখল কিছুক্ষণ। গোটা ব্যাপারটাই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা না বললেন মা অসুস্থ, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। হিসেব মেলাতে ব্যর্থ হলেও মায়ের হাসিতে জলজল করা মুখশ্রীটা দেখে তীব্রর মন খারাপ হলো। কোমলতার ভেতর হতে ভালোবাসা ছিঁড়ে খুঁড়ে এসে লুটিয়ে পড়ল বাইরে। এই রমণীটি ওকে চোখে হারান, দুনিয়ায় সব থেকে বেশি ভালোবাসেন, আর ও কিনা কতগুলো মাস আসেনি বাড়িতে। তীব্র আধ খাওয়া লাচ্ছির গ্লাস নামিয়ে রাখল টেবিলে। লুৎফা তখন খাবার বাড়ায় ব্যস্ত, হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে ফুলি। পুরো খাবার টেবিল কানায় কানায় পূর্ণ, কোরমার ঘ্রাণে ম করছে বাড়িঘর। তীব্র এসে পাশে দাঁড়ায় মায়ের, মনের দ্বিধা মুখাবয়বে স্পষ্ট। কিছু বলতে চাইছে সে। লুৎফা ঘাড় বাঁকাতেই অপ্রতিভ হয়ে নরম চাউনি নামিয়ে নিল নিচে। উনি বললেন, কিরে, খিদে পেয়েছে বুঝি? এই তো হয়ে গেছে, আর একটু বাকি। বলতে বলতে ফের কাজে মন দিলেন লুৎফা। উপুর হওয়া গ্লাসগুলো একে একে সোজা করে দাঁড় করালেন। তীব্র হুট করে ব্যস্ত হাতটা মুঠোয় ধরল মায়ের। লুৎফা চমকান, ফিরে চান চকিতে। তীব্রর হাত দুটো অতিমাত্রায় খসখসে, তালুতে বিন্দুমাত্র নম্রতা নেই। সেথায় মায়ের প্রৌঢ় হাতটা বড় যত্নে আগলে ধরল সে। দোনামোনা করে ভীষণ আস্তে বলল, আই মিসড ইউ মা। জান প্রাণ শুকিয়ে দেয়া কড়া রোদে হঠাৎ কাল বৈশাখী ধেয়ে এলে যেমন চমকে ওঠে মানুষ, ঠিক যেমনভাবে থমকে থাকে বিস্ময়ে, লুৎফাও থেমে রইলেন তেমন। সুশ্রী নারীটির পুরো ওষ্ঠযুগল সরে গেল দুদিক। ছেলে মিস করেছে এতদিন, যে কোনো মায়ের কাছে এ বড় সহজ স্বীকারোক্তি। অথচ লুৎফার মস্তিষ্ক অনেকক্ষণ তা মেনে নিতে পারল না। পারবে কি করে? কোনোদিন কি এইভাবে বলেছে তীব্র? কখনো নিজে যেচে এসে কাছে বসেছে দুদণ্ড? কবে যে চোখের পলকে ছেলেটা বড় হয়ে গেল, আর কবে আস্তে আস্তে দূরত্ব বাড়ালো টেরও পাননি। এই তো কিছুদিন আগের কথা, যেবার ওর ঘরে যেচে পড়ে জিজ্ঞেস করলেন লুৎফা, তুই আমাকে ভালোবাসিস না বিট্টু? কি তেড়া উত্তর দিয়েছিল সে, লুৎফার এখনো পরিষ্কার মনে আছে। সেই ছেলে আজ, আবেগে হোক কিংবা আশ্চর্যে, লুৎফার চোখের কোণে জল ছুটে এলো সবেগে। পুরো ঠোঁট চেপে ধরলেন একে অন্যের গায়ে, যেন নরম ত্বক দুটোতে বুনিয়াদ সাজালেন কান্নার জোয়ার ছুটে আসার। তীব্রর এত খারাপ লাগল, প্রশস্ত বুকটা অগাধ মায়ায় কেমন হু হু করে ওঠে। একটু আগের আফসোসটাই বেড়ে বিকট হলো আরও। হাত ছেলে মায়ের চোখের জল মুছিয়ে দেয় সে। প্রশ্ন ছড়ে সাবলীল, কাঁদছ কেন? তোমার ছেলে তোমায় মিস করেছে, এটা কি কেঁদে ফেলার মতো কথা? লুৎফা কিছু বলতেই যাচ্ছিলেন, হঠাৎ সিঁড়িপথ হতে আওয়াজ এলো, তা এতই যখন মিস করেছ মাকে, তখন এভাবে ডেকে আনতে হলো কেন? এই বুঝি তোমার মিস করার নমুনা? চওড়া দেহ নিয়ে ঘুরে চাইল তীব্র। জামশেদ নেমে এলেন নিচে, চোখ মুখে মেঘমন্দ্র ছাপ, যা দিয়ে বোঝাতে চাইছেন তোমার উপর আমি সাংঘাতিক রেগে আছি। তেমনভাবেই টেবিলের কাছে হেঁটে এলেন জামশেদ। খাবারের এত আড়ম্বরপূর্ণ আয়োজন দেখে বললেন, বাবা, ছেলে আসতে না আসতেই দেখি বাড়িটাকে পুরো বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছ। অথচ তোমার সেই ছেলে এতদিন গাজীপুরে ঘাপটি মেরে বসেছিল, ঢাকাতে পা রাখলে তার পা খসে যাবে কিনা। ঘাপটি মেরে বসে থাকতে আর পারলাম কই বলুন যে হাড়ে কল দিয়ে জ্বালিয়েছেন আপনি? পা খসাতে সেই ঢাকায় আসতেই হলো। জামশেদ দাঁত কটমট করতে চেয়েও করলেন না আজ। শ্বাস ফেলে রাগটুকু গিলে নিলেন স্বার্থে। ঘাড়তেড়া ছেলেকে আজ ঘাটানো যাবে না, তাহলে যে জন্য এভাবে মিথ্যে বলে এনেছেন জীবনেও করবে না, বেঁকে বসবে। তীব্রর বক্র জবাবে এই প্রথমবার হাসলেন জামশেদ। খুব নরম কণ্ঠে বললেন, রেগে যাচ্ছ কেন? বাবা মা এখানে রেখে তুমি একা একা গাজীপুর পড়ে আছো, দেখেই না বললাম। আফটারঅল চিন্তা হয় তো। ভদ্রলোক বড় কষ্টে হাসি টেনেছিলেন ঠোঁটে। তাতে যত না অস্বস্তি হয়েছিল, ততোধিক অস্বস্তি লাগল স্ত্রীর চোখ মুখ দেখে। আমাবস্যায় চাঁদ দেখলে কেউ মেলে নিতে পারে? লুৎফাও পারলেন না। কান্না ভুলে স্বামীর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। শেষ কবে ছেলের সাথে জামশেদ হেসে কথা বলেছেন মনে পড়ে না ওনার। অবশ্য ছেলের সাথে কি, তার নিজের সঙ্গেই যে মানুষ হাসে না, সে হঠাৎ। জামশেদ গলা ঝাড়লেন,
দলা পাকানো অপ্রতিভের শেষটুকুন কাটাতে চাইলেন কেশে। এর মধ্যেই তীব্র বলে বসল, বাবা, কোন দিকে সূর্য উঠেছে আজ! হোম মিনিস্টার আজকাল নিজের কাজ ফেলে আমাকে নিয়েও চিন্তা করে। ইমপ্রেসিভ। জামশেদ ভেতর ভেতর চটে গেলেও বুঝতে দিলেন না। ছেলের পিঠ চাপড়ে বললেন, এসো, খেয়ে নাও। বেশি রাত করে খাবার খাওয়া ঠিক নয়। ডিনার টাইম অলওয়েজ 8টার মধ্যে থাকা উচিত। তীব্রর চাউনি তীক্ষ্ণ। বাবার দিক চেয়ে চেয়ে একবার মায়ের দিক তাকালো। ভদ্রমহিলার অবস্থা ভালো নয়। একটু আগে ছেলে চমকে দিয়েছেন, এখন আবার স্বামী। একই দিনে দুটো চমক পেয়ে মুখমণ্ডলের নাজেহাল দশা। জামশেদ নিজের জন্য বরাদ্দ থাকা কেদারা টেনে বসলেন। তীব্রও বসল। লুৎফা জোর করে মনোযোগ টেনে এনে ফেললেন কাজে। কোনো রকম ধাতস্থ হয়ে প্লেট এগিয়ে দিলেন স্বামীর সামনে। ভাত দিতে গেলে হাত উঁচিয়ে থামালেন জামশেদ। বললেন, আগে ওকে দাও। তীব্র হোঁচট খায়, ডান ভ্রুটা উঁচিয়ে রাখে বিস্ময়ে। কিছু না বলে চুপচাপ হাত দেয় ভাতে। লুৎফারও মাথা চক্কর কাটার দশা। হঠাৎ হলো কি ওনার? শরীর টরীর খারাপ করল না তো? জামশেদের মাঝে উসখুসে ভাব। কথাটা কি তুলবেন এখন? একবার চোখের কোণা দিয়ে দেখলেন ছেলেকে। তীব্র তখন তৃপ্তি নিয়ে খাচ্ছে। কত মাস পর বাড়ির খাবার, মায়ের রান্না। শেষ এমন চেটেপুটে খেয়েছে পুষ্পিতা যেদিন খিচুড়ি রেঁধে দিয়ে গেল। তাও সেই স্বাদ এক জায়গায়, আর এই স্বাদ আরেক জায়গায়। মায়ের রান্নার সাথে কোনো কিছুর তুলনা চলে? সহসা প্রসঙ্গ গিলে নিলেন তিনি। ছেলের এমন হাত চেটে খাওয়া দেখে মন প্রাণ জুড়িয়ে এলো যেন। তুষ্ট চিত্তে ভাবলেন, খেয়ে নিক, এসব কাজের কথা পরে হবে না হয়। খাওয়া শেষ। জামশেদ আরাম করে সোফায় এসে বসলেন। স্বাস্থ্যবান দেহের পুরো ভর ছেড়ে রাখলেন ফোমে। তীব্র এলো কিছু সময় বাদে। যেমন গতিতে এসে দাঁড়ালো, অমন করে বলল, আপনি যে মেসেজে লিখেছিলেন মা অসুস্থ, কই মা তো দেখছি ঠিকঠাকই আছে। জামশেদ তৈরিই ছিলেন। ছেলে যে এই প্রশ্ন করবে বহু আগেই জানা। গুছিয়ে রাখা জবাবটাই উগড়ে দিলেন এবার। আমিও তো জানতাম তোমার মা অসুস্থ, চেহারা দেখে তাই মনে হয়েছিল। এখন তুমি তার আদরের ছেলে, হয়তো বাড়ি ফিরেছ বলে আনন্দে এক লাফে সুস্থ হয়ে গেছে। তীব্র বিশ্বাস করেছে কিনা বোঝা গেল না, বরং চোখ ছোট করে একভাবে চেয়ে রইল। জামশেদ অপ্রস্তুত হলেও গলার জোর বাড়িয়ে বললেন, এভাবে তাকানোর কিছু নেই। মিথ্যে বলে আনাইনি তোমাকে, আর মিথ্যে বলবই বা কেন? তোমাকে এখানে আনিয়ে আমার লাভ কি? তীব্র হেসে ফেলে, মুখোমুখি সোফাটায় বসে পড়ে ধপ করে। বলল, আমি কখন বললাম আপনি আমাকে মিথ্যে বলে এনেছেন? ছেলের হাসির বহর দেখে ভেতর ভেতর ভ্যাবাচাকা খায় ভদ্রলোক। নির্ঘাত সব বুঝে ফেলেছে। গলা খাকরি দিয়ে প্রসঙ্গ এড়ালেন। তোমার ওখানে রান্না করে কে? কে আর করবে? আমি, না হলে নাহিদ। দুটো নকশা আঁকা বাটিতে তুলতুলে ডেজার্ট নিয়ে হাজির হয়েছেন লুৎফা। স্বামী ছেলের মাঝামাঝি এসে দাঁড়ালেন কেবল। তীব্রর কথা কানে যাওয়া মাত্রই গতরখানা স্তম্ভ বনে যায়। জামশেদ নিজেও বড়সড় ধাক্কা খেয়েছেন যেন। দুজনে একই সাথে আর্তনাদ করে ওঠেন। কি? তীব্র বিব্রত হয়, চোখ তুলে চায় না। লুৎফা হা হুতাশ করে বলেন, তুই রান্না করিস? ওমা, কেন? এসব কি তোর কাজ নাকি? ওখানে কি রান্নার কোনো লোক পাওয়া যায় না? জানি না, হয়তো যায়। ওসব ঠিক করার সময় কথায়। জামশেদ বললেন, তাই বলে তোমাকে রান্না করতে হবে কেন? খাবার বাইরে থেকে আনাও, রেস্তোরাঁয় খাও। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।